হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ দেখাতে যাচ্ছি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই টপিকসগুলো থেকে ক্লাস 9, 8 এবং ইন্টারমিডিয়েট বই থেকে বাছাই করা কিছু তথ্য, যেগুলো প্রত্যেক পরীক্ষায় আসে। আর একদম হ্যান্ড নোট, এগুলো ওই বই থেকে সংগ্রহ করা হয়েছে বিসিএস সিলেবাস অনুসারে। এখানে মোট আমাদের এই টপিক্সের উপর 10 নম্বর বরাদ্দ থাকে। এখানে একটু অল্প সময় দিলেই কমপক্ষে 7 থেকে 8 তোলা যায়। বিসিএস সিলেবাসের সাথে মিল রেখে এইচএসসি, এসএসসি, ভূগোল বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় আজ আপনাদের সামনে তুলে ধরব। তো নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ। এখন দেখেন যে আমরা প্রথমে অধ্যায় ওয়াইজ এগুলাকে আলোচনা করছি। তো অধ্যায় হইতেছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। এটা নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ের 10ম অধ্যায়, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। এখান থেকে কিছু কোশ্চেন আছে, দেখেন। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশ 20°34' উত্তর অক্ষরেখা থেকে 26°38' উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশ 88°01' পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। তো এটা এসেছে 36তম বিসিএসে। 2015 সালের 31শে জুলাই ভারতের সাথে ছিটমহল বিনিময়ের ফলে এদেশের সাথে 10,041 একর জমি যোগ হয়। বাংলাদেশের টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন 200 নটিক্যাল মাইল। এটা 37তম বিসিএস আসছে। বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ড সমুদ্রে 350 নটিক্যাল মাইল পর্যন্ত, যার ভৌগোলিক নাম মহীসোপান বা মহীসোপানের সমুদ্র সীমা। ভৌগোলিক সমুদ্র সীমা কত? তাহলে 350 নটিক্যাল মাইল। বাংলাদেশের সর্বমোট সীমারেখা 4711 কিলোমিটার। বাংলাদেশ ভারতের সীমারেখা 3715 কিলোমিটার, এটা বিজিবির তথ্য মতে। আর 4156 কিলোমিটার, এটা বিজিবির তথ্য মতে আর কি। এটা 36তম বিসিএস আসছিল। বাংলাদেশ মিয়ানমারের সীমারেখা 280 কিলোমিটার। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে 3টি ভাগে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে 2 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের দক্ষিণ পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিং ডং, উচ্চতা 1231 মিটার। এটি বান্দরবনে অবস্থিত। বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানকাল 25,000 বছরের পুরানো। বরেন্দ্রভূমি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। মাটি ধূসর ও লাল, আয়তনে 9,320 বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্লাবন সমভূমিকে 5টি ভাগে ভাগ করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা দিনাজপুর, উচ্চতা 37.50 মিটার। বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় 700টি। বাংলাদেশের নদী সমূহের মোট দৈর্ঘ্য হল 22,155 কিলোমিটার। পদ্মা নদীর উৎপত্তি হয়েছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। পদ্মা নদীর যমুনা নদীর সাথে মিলিত হয়েছে দৌলতদিয়ার কাছে। পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়েছে চাঁদপুরে। পদ্মার প্রধান শাখা নদী হল কুমার, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, আড়িয়াল খাঁ ইত্যাদি। পদ্মার উপনদী হল পুনবরা, নাগর, পাগলা, কুলিক, ট্যাঙ্গন, মহানন্দা ইত্যাদি। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। ব্রহ্মপুত্র নদীর শাখা নদী হল বংশী ও শীতলক্ষ্যা। ব্রহ্মপুত্র নদের প্রধান উপনদী হল তিস্তা ও দরলা। ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের শাখা যমুনা নদী নামে দক্ষিণে প্রবাহিত হয়। যমুনার প্রধান উপনদী হল কর্ত ও আত্রাই। যমুনার শাখা নদী হল ধলেশ্বরী, আবার ধলেশ্বরীর শাখা নদী হল বুড়িগঙ্গা। বাংলাদেশের বৃহত্তম, প্রশস্ততম ও দীর্ঘতম নদী মেঘনা।
মেঘনা নদী, মেঘনার উপনদী হলো মনু, বাউলাও, তিতাস, গোমতী। আসামের বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে। কর্ণফুলী নদী আসামের লোসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। কর্ণফুলীর প্রধান উপনদী হল কাসালং, হালদা ও বোয়ালখালী। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। বাংলাদেশের গড় তাপমাত্রা 26.01 ডিগ্রি সেলসিয়াস, গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। উষ্ণতম স্থান লালপুর, নাটোর, এটা 36তম বিসিএস আসছে। শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল, মৌলভীবাজার। সর্বোচ্চ বৃষ্টিপাত লালখাল, জৈন্তাপুর, সিলেট। সর্বনিম্ন বৃষ্টিপাত লালপুর, নাটোর। মেঘনা নদীর দৈর্ঘ্য 330 কিলোমিটার। বাংলাদেশের চিরযৌবনা নদী মেঘনা। এরপরে হচ্ছে নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ, চতুর্দশ অধ্যায়। আর অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এখান থেকে আমাদের কিছু নোট রয়েছে। বাংলাদেশের দুর্যোগের কারণ ভৌগোলিক অবস্থান। পার্বত্য এলাকায় দেখা দেয় আকস্মিক বন্যা। জোয়ার ভাটাজনিত বন্যার পানির উচ্চতা 3 থেকে 6 মিটার হয়। বাংলাদেশের নদীর সংখ্যা 700টি। ভারতে উৎপত্তি এরকম বাংলাদেশি নদী 54টি। প্রধান 3টি নদী দ্বারা মোট অববাহিত এলাকা 15,54,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের খরা প্রবণ এলাকা উত্তর পশ্চিমাঞ্চল। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় স্থান অনুসারে। এদেশের নদী ভাঙ্গন দ্বারা ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 1.5 মিলিয়ন। ভূমিকম্পের তীব্রতা সম্পর্কে জানা যায় রিক্টার স্কেল দিয়ে। বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল উত্তর পূর্বাঞ্চল। ভূমিকম্পের সাথে সুনামির আশঙ্কা থাকে। বাংলাদেশের দুর্যোগ প্রস্তুত কেন্দ্রের অপর নাম বিডিপিসি। সুনামির কারণ সমুদ্র তলদেশে ভূমিকম্প। স্পার্শু আবহাওয়া অধিদপ্তরকে সাহায্য করে ভূপগ্রহের মাধ্যমে। স্পার্শু গবেষণা করে মহাকাশ। দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য 3টি। দুর্যোগ ব্যবস্থাপনা আইন পাশ হয় 2012 সালে। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা জারি করা হয় 19 জানুয়ারি 2015 সালে। এ নীতি অনুযায়ী সমুদ্র বন্দরের জন্য সংকেত নির্ধারণ করা হয় 11টি। আর এ নীতি অনুযায়ী নদী বন্দরের জন্য সংকেত নির্ধারণ করা হয় 4টি। তাহলে সমুদ্র বন্দরের জন্য আমাদের সংকেত হচ্ছে 11টি আর নদী বন্দরের জন্য 4টি। এরপরের অধ্যায়টি দেখেন এইচএসসি ভূগোল প্রথম পত্র, এর চতুর্থ অধ্যায় এইচএসসি রাখি। অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। নাইট্রোজেন দেখেন, বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ হইতেছে 78.08%, অক্সিজেন 20.94%, আর্গন 0.94%, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%, নিয়ন হচ্ছে 0.0018%, হিলিয়াম 0.0005%, ওজন 0.0005%, আর মিথেনের পরিমাণ হচ্ছে 0.402%, আর হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 4.05%, আর জ্যাননের পরিমাণ হতেছে 4.09%। বায়ুমণ্ডলের উষ্ণতার হ্রাস বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে বায়ুমণ্ডলকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যথা ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের সংলগ্নে অবস্থিত
ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার জড়িয়ে আছে এটি। ট্রপোস্ফিয়ার মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা অবস্থিত স্তরকে ট্রপোস্ফিয়ার বলে। স্ট্রাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, এটি ভূপৃষ্ঠ হতে উপর দিকে 80 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে। থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, এটি ভূপৃষ্ঠ হতে উপরের দিকে 640 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে। এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের চতুর্থ স্তর, এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের চতুর্থ স্তর, এটি ভূপৃষ্ঠ হতে 640 কিলোমিটার এর ঊর্ধ্বে অর্থাৎ থার্মোস্ফিয়ারের উপরে। ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের পঞ্চম স্তর, এই স্তরটি হল চৌম্বকীয় স্তর যা সর্বশেষ অবস্থিত। তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্গত সূক্ষ্ম ধূলিকণা ক্যান্সার রোগ সৃষ্টি করে। কার্বন মনোক্সাইড উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়। সালফার ডাইঅক্সাইড বায়ুতে বেশি হলে গাছের পাতা শুকিয়ে যায়। নাইট্রোজেনের অক্সাইড ও ক্লোরাইড ফসল উৎপাদন হ্রাস করে। যানবাহন থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রধান। সমুদ্র সমতল থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা হতে 10,000 বর্গ কিলোমিটার। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে ওজোন গ্যাস। ওজোন গ্যাসকে ধ্বংস করে কার্বন ডাইঅক্সাইড। গ্লোবাল ওয়ার্মিং এ মুখ্য ভূমিকা পালন করে কার্বন ডাইঅক্সাইড। সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস। বায়ু দূষণ প্রতিরোধে সরকার পরিবেশ সংরক্ষণ আইন তৈরি করেছে 1995 সালে। ওজোন স্তর বিনষ্টকারী পদার্থগুলো নিয়ন্ত্রণের জন্য স্বাক্ষরিত প্রটোকল ধরিত্রী সম্মেলন 1992। হ্যাজার্ড বা আপদ বলতে কোন এক আকস্মিক চরম প্রাকৃতিক সৃষ্ট ঘটনাকে বোঝায়। বায়ু দূষণ অন্যতম প্রাকৃতিক হ্যাজার্ড বা আপদ, যার ফলে বিশ্বময় উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে। বায়ু দূষণের ফলে ক্যান্সার, নিউমোনিয়া, জন্ডিস সহ নানা রোগ হচ্ছে। ডিজেল পোড়ালে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড। পেট্রোল, অকটেন, সিএনজি পোড়ালে কার্বন ডাইঅক্সাইড। এইচএসসি ভূগোল প্রথম পত্র 8ম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। এই অধ্যায় থেকে আমরা এখন দেখব কিছু নোট। জোয়ার ভাটার স্থিতিকাল 6 ঘন্টা। কোন একটি স্থানে প্রতিদিন জোয়ার ভাটা হয় 2 বার। পৃথিবীর উপর সবচেয়ে বেশি আকর্ষণ চাঁদের। সূর্যের কিরণ সমুদ্র তলদেশে প্রবেশ করতে পারে 220 মিটার পর্যন্ত। চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে শক্তিশালী মৌখ জোয়ার হয় অমাবস্যায়। চাঁদ ও সূর্যের জোয়ার উৎপন্ন করার ক্ষমতার অনুপাত চাঁদ/সূর্য 11:5। চাঁদের আকর্ষণ শক্তির কার্যকারিতা সবচেয়ে বেশি জলভাগে। অষ্টমী তিথিতে সংঘটিত হয় মরাকাটাল। প্রবল জোয়ারের সৃষ্টি হয় চাঁদ ও পৃথিবীর আকর্ষণে। এক স্থানে প্রতিদিন জোয়ার ভাটা হয় 6 ঘন্টা 13 মিনিট পর পর। একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। পৃথিবীর নিজস্ব কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে 1610 কিলোমিটার বেগে। চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান করে পৃথিবীকে আকর্ষণ করে অষ্টমী তিথিতে। সূর্য চন্দ্র অপেক্ষা বড় 2,60,00,000 গুণ। পরের অধ্যায়টি দেখেন। এখানে হচ্ছে এইচএসসি ভূগোল প্রথম পত্র 6ষ্ঠ অধ্যায়। এটা জলবায়ু অঞ্চল ও জলবায়ুর পরিবর্তন। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সংক্রান্ত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 10ম। 50 বছরের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা প্লাবিত হবে যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3 ফুট বৃদ্ধি পায়। গত 100 বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে 10 থেকে 25 সেন্টিমিটার। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রজনন ক্ষমতার হ্রাস পাচ্ছে মানুষের। বিশ্ব উষ্ণায়নে ক্লোরোফ্লোরোকার্বনের অবদান 14%। গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বরফ গলে গেলে লাভবান হবে পৃথিবীর প্রায় অর্ধেক অংশ। গ্রিনহাউস এক ধরনের কাচের ঘর।
বাংলাদেশের জনগণের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে সমুদ্রের জলস্তর বৃদ্ধি। বিশ্বব্যাংক জলবায়ু পরিবর্তন মোকাবেলা বাংলাদেশকে সাহায্য করবে 30%। এরপর হচ্ছে এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা থেকে তথ্যগুলো নেওয়া। তো সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা 14,97,72,364 জন। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। বাংলাদেশের আদমশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে, এটা 36তম বিসিসে আসছে। সাধারণত আদমশুমারি হয় 10 বছর পর পর। প্রথম জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয় 1976 সালে। বিশ্বের মধ্যে জনসংখ্যা বাংলাদেশ অষ্টম, এটা 35তম বিসিসে আসছে। জন্মহার বেশি হয় গ্রামে। বাংলাদেশের গড় আয়ু 70.9%, এটা 37তম বিসিসে আসছে। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার সমাধানের উপায় অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কম বরিশাল বিভাগে। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1015 জন। বাংলাদেশের নারী পুরুষের অনুপাত 100:1.3, এটা 37তম বিসিসে আসছে। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশের সাক্ষরতার হার 51.8%। বাংলাদেশের নির্ভরশীলতা আর পরিমাণ প্রায় অর্ধেক। সাক্ষরতার হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, এটাও 37তম বিসিসে আসছে। সাক্ষরতার হার সবচেয়ে কম সিলেট বিভাগে 45%। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে খানা হাউসহোল্ড প্রতি জনসংখ্যা 4.4 জন, এটা 37তম বিসিসে আসছে। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকায়, প্রতি বর্গ কিলোমিটারে 1521 জন। বাংলাদেশের নগরায়নের হার 23.30%। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের খানা বা পরিবার সংখ্যা 3,31,73,630টি। এরপরে অধ্যায়টি হচ্ছে এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে কৃষি। ধান চাষের জন্য অধিক উপযোগী নদী উপত্যকা পলিমাটি। ধান চাষের অনুকূল তাপমাত্রা 16 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আলুর একটি উন্নত জাতের নাম ডায়মন্ড, এটা 37তম বিসিসে আসছে। চা উৎপাদনের জন্য উপযুক্ত তাপমাত্রা 15.05 ডিগ্রি সেন্টিগ্রেড। বাংলাদেশের কৃষি স্বর্ণযুগ বলা হয় 80-র দশকে। ধান উৎপাদনের প্রথম জেলা রংপুর। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। বাংলাদেশের একমাত্র সমতল ভূমিতে চা চাষ হয় পঞ্চগড়ে। বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বিএডিসি এর পূর্ণরূপ বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি আত্মকথা প্রকাশ করে 1976 সালে। বাংলাদেশের পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে 4টি। অগ্নিশ্বর উন্নত জাতের কলা, এটা 36তম বিসিসে আসছে। বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত চট্টগ্রামে, 1955 সালে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশের সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় 3টি ঋতুকে, এটা গ্রীষ্ম, বর্ষা, শীতকাল। বাংলাদেশের গ্রীষ্মকাল মার্চ মে। বাংলাদেশের বর্ষাকাল জুন অক্টোবর। বাংলাদেশের শীতকাল নভেম্বর ফেব্রুয়ারি। চা চাষের জন্য উপযুক্ত বৃষ্টিপাত হলো 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। বাংলাদেশের চা বাগান রয়েছে 166টি। এরপরে হচ্ছে অষ্টম শ্রেণীর সমাজ বোর্ড বই, অষ্টম অধ্যায় বাংলাদেশের দুর্যোগ। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী গ্যাসের নাম ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। গ্রিনহাউস গ্যাস হলো বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি। প্রখর সূর্যের তাপে তাপমাত্রা অধিক পরিমাণে বেড়ে গিয়ে বনের যে অগ্নিকাণ্ড হয় তাকে বলা হয় দাবানল। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের নিকটবর্তী স্তর হলো ট্রপোস্ফিয়ার। বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চল উত্তর পশ্চিমাঞ্চল। সমুদ্র পৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা 12 কিলোমিটার। সুনামি শব্দটি জাপানি, এর অর্থ সমুদ্র তীরেও। সিএফসি এর পূর্ণরূপ হলো ক্লোরোফ্লোরোকার্বন, আর এইচসিএফসি এর পূর্ণরূপ হলো হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। ওজোন স্তর বায়ুমণ্ডলে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দুর্যোগ মূলত দুই প্রকার। পরিবেশ দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বন উজাড়করণ। জাপানে ভয়াবহ সুনামি হয় 2011 সালে। বায়ুমণ্ডলের মূল উপাদান নাইট্রোজেন ও অক্সিজেন। 5 নং বিপদ সংকেত শোনার পরে আশ্রয়কেন্দ্র যেতে হবে। পৃথিবীর ফুসফুস হলো সমুদ্র। দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় পুনর্বাসন পর্যায়ে। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত 23 সেন্টিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখানায়।
সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। বাংলাদেশে কালবৈশাখীর ঝড় হয় প্রাক মৌসুমী বায়ু ঋতুতে। মানব সৃষ্ট গ্যাস সিএফসি। সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। ওজোন স্তরের ব্যাপ্তি 20 কিলোমিটার। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ বৃক্ষনিধন। ভূমিধসের প্রধান কারণ প্রচুর বৃষ্টিপাত। বায়ুর মূল উপাদান নাইট্রোজেন ও অক্সিজেন। লিফট ব্যবহার করা উচিত নয় ভূমিকম্পের সময়। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প অগ্নুৎপাতের ফলে সুনামির সৃষ্টি হয়। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়। ভূপৃষ্ঠের নিকটতম বায়ুস্তর ট্রপোস্ফিয়ার। এই ছিল আমাদের ভূগোল বিষয়ের যত নোট করা বিভিন্ন ক্লাসের ক্লাস 8, 9, 10 আর ইন্টারমিডিয়েট বই থেকে। আশা করি এখান থেকে পড়লে 7 থেকে 8 মার্ক পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।